স্টুডেন্ট, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা কনসাইনমেন্ট চ্যাপ্টারটা শুরু করতে চলেছি। তোমরা চ্যাপ্টারটা ভালো করে শোনো। আমার ইন্ট্রোডাকশনটা শুনলে আমার মনে হয় 60% তোমাদের অঙ্কটা সলভ হয়ে যাবে। কিভাবে এটা করছি বা করব তোমরা একটু মন দিয়ে আমার কথাগুলো শুনে নাও। প্রথমেই আমি কনসাইনমেন্ট জিনিসটা কি সংক্ষেপে একটু বলার চেষ্টা করছি। মনে করো ক্যালকাটায় একটি কোম্পানি আছে এক্স লিমিটেড এবং বর্ধমানে একটি কোম্পানি আছে ওয়াই লিমিটেড। দুজনের প্রোডাক্ট আলাদা। এক্স লিমিটেড তার প্রোডাক্ট বর্ধমানে পুশ করতে চাইছে। তার জন্য এক্স লিমিটেড ওয়াই লিমিটেডকে কমিশনের ভিত্তিতে তার প্রোডাক্টকে ওয়াই লিমিটেডের কাছে পাঠাবে এবং ওয়াই লিমিটেডকে বলবে তোমরা আমার হয়ে এই প্রোডাক্ট বিক্রি করে দাও। যখন পাঠাবে তখন এক্স লিমিটেড একটা অ্যাকাউন্ট স্টেটমেন্ট পাঠাবে, তাকে বলে অ্যাকাউন্ট সেল বা এএস অথবা অ্যাকাউন্টস অফ সেল। তার মধ্যে ডিটেল কী মাল যাচ্ছে, মালের কতখানি সমস্ত লেখা থাকবে এবং কী দামে বিক্রি করতে হবে সমস্ত কিছু লেখা থাকবে। আর ওয়াই লিমিটেড সে যখন বিক্রি টিক্রি হয়ে যাবে সে একটা স্টেটমেন্ট অফ অ্যাকাউন্টস এক্স লিমিটেডের কাছে পাঠাবে। তার উপর ভিত্তি করে আমাদের অঙ্কটা চলবে। এই ধরনের বিজনেসকে বলা হয় কনসাইনমেন্ট বিজনেস বা চালানি কারবার। এখানে পাঠানোর সময় যিনি পাঠাচ্ছেন তাকে আমাদের অ্যাকাউন্টসের ভাষায় বলা হয় কনসাইনর, আর যার কাছে পাঠানো হচ্ছে তাকে বলা হচ্ছে কনসাইনি। যিনি পাঠাচ্ছেন প্রোডাক্টটা পাঠানোর সময় তার প্রোডাক্টের কিছু কস্ট থাকবে এবং কিছু এক্সপেন্স তিনি করবেন, করে প্রোডাক্টটা কনসাইনির কাছে পাঠাবেন। কনসাইনির কাছে যাওয়ার পর কনসাইনি নিজে কিছু এক্সপেন্স করবেন এবং নিজের কিছু কমিশন তার কাছে পাওনা থাকবে। যখন তার কাজ কারবার বা ব্যবসা শেষ হয়ে যাবে বা তার একটা নির্দিষ্ট সময় অন্তর অ্যাকাউন্ট স্টেটমেন্ট পাঠাতে হবে, তখন তিনি টোটাল কত টাকা সেল করেছেন, তার মধ্যে কত টাকা তিনি নিজে খরচা করেছেন, তার কমিশন কত, সেই টাকাটা বাদ দিয়ে ব্যালেন্স টাকা তিনি কনসাইনারের কাছে পাঠিয়ে দেবেন। এই ধরনের বিজনেসকে আমরা কনসাইনমেন্ট বলি। এখানে ইন দ্য বুকস অফ কনসাইনর আমরা নর্মালি 3টে অ্যাকাউন্ট খুলব। একটা অ্যাকাউন্টের নাম হচ্ছে কনসাইনমেন্ট, আর একটা অ্যাকাউন্টের নাম হচ্ছে কনসাইনি, আর একটা অ্যাকাউন্টের নাম হচ্ছে গুড সেন্ট অন কনসাইনমেন্ট। কনসাইনমেন্ট অ্যাকাউন্ট থেকে আমরা প্রফিট এবং লস পাবো। এর বিভিন্ন জার্নাল কি করে হয় সেই জার্নালগুলো আমি তোমাদেরকে এখন করে দেখাচ্ছি। আমরা এখন জার্নালগুলো করে দেখাচ্ছি। ইন দ্য বুকস অফ কনসাইনর, কনসাইনর যখন কনসাইনির কাছে কখনো গুডস পাঠাচ্ছেন, তখন সঙ্গে সঙ্গে তিনি একটা জার্নাল করবেন। জার্নালটা হচ্ছে কনসাইনমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু গুড সেন্ট অন কনসাইনমেন্ট। এটাই হচ্ছে কনসাইনমেন্টের প্রথম অঙ্ক। 2 নম্বর অঙ্ক হচ্ছে 2 নম্বর ট্রানজ্যাকশন হচ্ছে পাঠানোর সময় কনসাইনর কিছু এক্সপেন্স ইনকার করবেন। এক্সপেন্সেস ইনকার বাই দ্য কনসাইনর। তার জন্য জার্নালটা করবেন কি, একই জিনিস কনসাইনমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অথবা ব্যাংক। যখন কনসাইনির কাছ থেকে কোনো টাকা পয়সা কনসাইনর পাবেন, 3 নম্বর হচ্ছে অ্যামাউন্ট রিসিভ ফ্রম কনসাইনি। তার জন্য জার্নাল হবে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, ব্যাংক অথবা ক্যাশ অথবা বিআর মানে বিলস রিসিভেবল অ্যাকাউন্ট ডেবিট যা পাঠাবেন টু কনসাইনি। 3 নম্বর হচ্ছে যখন মালটা পাঠানো হচ্ছে তখন পাঠানোর সময় যে সমস্ত খরচ, দেখো কনসাইনিকেও কিছু খরচা করতে হবে এবং কনসাইনরকেও কিছু খরচা করতে হবে। খরচা করার পর আমাদের এই কাজ কারবারটা চলবে। এই মালটা পাঠানোর সময় মালটা চলে গেল, চলে যাওয়ার পর
কনসাইনি যখন মালটা সেল করে দেবেন, সেল করে কনসাইনি কিছু টাকা কালেকশন করবেন, সেই ইনফরমেশন কনসাইনরের কাছে এসে যাওয়ার পর যে এন্ট্রিটা করবেন, এন্ট্রিটা হচ্ছে কনসাইনি অ্যাকাউন্ট ডেবিট, কনসাইনি SIGNEE, কনসাইনি অ্যাকাউন্ট ডেবিট টু কনসাইনমেন্ট। এটা কিসের জন্য করলাম? ফর সেল, সেল প্রসিড। সেল হলেই প্লেন এই জার্নাল, কনসাইনি অ্যাকাউন্ট ডেবিট টু কনসাইনমেন্ট। এরপর কনসাইনি যদি কিছু খরচ করে থাকেন, নেক্সট জার্নাল হবে কনসাইনমেন্ট অ্যাকাউন্ট ডেবিট কনসাইনমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু কনসাইনি। নেক্সট এন্ট্রি, কনসাইনি যে সেল করেছেন, এই কাজটা করেছেন, তার জন্য উনি যদি কিছু কমিশন পান, কমিশনের জন্য ওই কমিশনটাও হচ্ছে আমাদের এই কনসাইনমেন্ট ব্যবসার একটা খরচ, সেই খরচের জন্য জার্নাল হবে, এটা হচ্ছে ফর কমিশন, ফর কমিশন, তার জন্য জার্নাল হবে কনসাইনমেন্ট অ্যাকাউন্ট ডেবিট কনসাইনমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু কনসাইনি। এরপর কনসাইনমেন্ট অ্যাকাউন্টটা আমরা বন্ধ করে দেব। কনসাইনমেন্ট অ্যাকাউন্টে যখন বন্ধ করব, টু ক্লোজ দ্য অ্যাকাউন্টস, তখন তার ডেবিট সাইড অথবা ক্রেডিট সাইডে কিছু ব্যালেন্স আসবে। এই ব্যালেন্সটা হচ্ছে হয় প্রফিট হবে নয় লস হবে। যদি ক্রেডিট ব্যালেন্স আসে তাকে বলবো প্রফিট, ডেবিট ব্যালেন্স আসলে তাকে বলবো লস। অর্থাৎ এটা বন্ধ হবে কনসাইনমেন্ট CONSIGNMENT কনসাইনমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু P+L অ্যাকাউন্ট। এটা হচ্ছে ফর প্রফিট। আর যদি লস হয় তাহলে জাস্ট উল্টো এন্ট্রি হবে। কি এন্ট্রিটা হবে? PL অ্যাকাউন্ট ডেবিট টু কনসাইনমেন্ট অ্যাকাউন্ট। সমস্ত এইভাবে করলে দেখা যাবে কনসাইনমেন্ট অ্যাকাউন্টটা বন্ধ হয়ে গেল। কনসাইনমেন্ট অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়ার পর আমরা কনসাইনি অ্যাকাউন্টটা বন্ধ করতে যাব। কনসাইনি অ্যাকাউন্টটা যখন বন্ধ করতে যাব তখন কনসাইনির থেকে কনসাইনর কিছু টাকা পয়সা পাবেন। তার জন্য কনসাইনি যদি কনসাইনরকে কিছু টাকা পয়সা পাঠান, তার জন্য জার্নাল হবে ফর রেমিট্যান্স। রেমিট্যান্সের জন্য যখন ইনি টাকা পয়সা পাঠাবেন, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু কনসাইনি। এখানে পুরো টাকাও পাঠাতে পারে, কিছু পাটনি টাকাও পাঠাতে পারে। অর্থাৎ কনসাইনি অ্যাকাউন্টের কিছু ব্যালেন্স থাকলেও থাকতে পারে, যে ব্যালেন্সটা পরবর্তী ক্ষেত্রে আমরা অ্যাকাউন্টিং পিরিয়ডে ওটাকে ক্যারি ফরওয়ার্ড করে নিয়ে যাব, যদি কন্টিনিউ বিজনেসটা রান করে চলে। এর মধ্যে যদি কনসাইনির ক্রেডিট ব্যালেন্স হয় তাহলে আমরা সেটাকে ব্যালেন্স শিটের লায়াবিলিটিস দিকে, আর যদি ডেবিট ব্যালেন্স হয় কনসাইনমেন্টের ব্যালেন্স শিটে সেটাকে অ্যাসেট দিকে লিখব। আর ক্লোজিং স্টকের জন্য একটা জার্নাল করতে হবে, আমি এখানে মিস করে গেলাম। ক্লোজিং স্টকের জন্য ফর ক্লোজিং স্টক মানে যে মালগুলো অবিকৃত অবস্থায় পড়ে রয়েছে, তার জন্য জার্নাল হচ্ছে কনসাইনমেন্ট SIGNMENT কনসাইনমেন্ট স্টক অ্যাকাউন্ট ডেবিট করবে টু কনসাইনমেন্ট করবে।
এই কটা জার্নাল করবে। আর লাস্টে যে আমাদের গুড সেন্ট অন কনসাইনমেন্ট বলে একটা অ্যাকাউন্ট ছিল, তার যে ব্যালেন্সটা থাকবে সেই ব্যালেন্সটা যেদিকেই থাকুক না কেন ওই ব্যালেন্সটাকে বন্ধ করে দেবে। গুড সেন্ট অন কনসাইনমেন্টকে বন্ধটা হবে পারচেজ অ্যাকাউন্ট অথবা ট্রেডিং অ্যাকাউন্ট দিয়ে। অর্থাৎ জার্নালটা হবে গুড সেন্ট অন কনসাইনমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু পারচেজ অ্যাকাউন্ট অথবা ট্রেডিং অ্যাকাউন্ট। পুরো কনসাইনমেন্টের সমস্ত জার্নালগুলো বলে দিলাম। এরপর আমরা কিছু টেকনিক্যাল কথা বলবো। এই কনসাইনমেন্ট অঙ্ক করতে গেলে আমাদের এই কনসাইনমেন্ট রিলেটেড কিছু টেকনিক্যাল কথা আছে, সেই কথাগুলো বারবার আসবে, সেগুলো আমাদের একটু জানা দরকার। আমি সংক্ষেপে 1-2 লাইনের মধ্যে বলে দিচ্ছি। 1 নম্বর হচ্ছে প্রোফর্মা ইনভয়েস, PRO প্রো FORMAINVOICE প্রোফর্মা ইনভয়েস। ইনভয়েস সম্পর্কে আমাদের প্রত্যেকের ধারণাই আছে। যখন আমরা কোনো মালপত্র কিনি, ধারেই হোক নগদেই হোক, যখন আমরা কিনি তখন আমাদের ভেন্ডার পারচেজারকে একটা বিল করে, সেই বিলটাকে আমরা ইনভয়েস বলে থাকি। অথচ এখানে একটা নতুন টার্ম যোগ হয়ে গেছে প্রোফর্মা ইনভয়েস, কারণ এটা তো আর নর্মাল সেল নয়, কমিশন ভিত্তিতে এজেন্সির ভিত্তিতে প্রোডাক্ট সেল হচ্ছে। তাই এখানে যখন কনসাইনর কোনো প্রোডাক্ট কনসাইনিকে পাঠাচ্ছেন, তখন তিনি প্রোডাক্টের সাথে সাথে তার প্রোডাক্টের কস্ট প্রাইস এবং তিনি কত কী খরচা করেছেন তার ডিটেল লিখে তিনি কনসাইনির কাছে পাঠান এবং বিভিন্ন ইনস্ট্রাকশন তার মধ্যে দিয়ে রাখে যে তুমি প্রোডাক্টগুলোকে তোমার মার্কেটে এই রেটে বিক্রি করবে। এই যে জিনিসটাকে, এটাকেই বলা হয়েছে, এটা এক ধরনের পুরোপুরি ইনভয়েসের মতোই দেখতে। আমরা এটাকে ইনভয়েস নামকরণ করে আমরা বলেছি প্রোফর্মা ইনভয়েস প্রাইস। নেক্সট আমরা বলবো অ্যাকাউন্ট সেল। যখন কনসাইনি তার প্রোডাক্ট সেল করে ফেলে, সেল করার পর সে তার প্রোডাক্ট কত দামে বিক্রি করতে পেরেছে, অ্যাকাউন্ট সেল, সে তার প্রোডাক্ট কত দামে বিক্রি করতে পেরেছে এবং কী দামে বিক্রি করেছে, কাকে বিক্রি করেছে, বিভিন্ন কাস্টমারকে বিভিন্ন রেটে বিক্রি করতে পারে। কাউকে হয়তো প্রোফর্মা রেটে যা রয়েছে তার থেকে বেশি দামে বিক্রি করেছেন, কাউকে হয়তো কম দামে বিক্রি করেছেন। যাই করুক না কেন, এই কনসাইনি যে রেটে বিক্রি করেছে তার ডিটেল সেল এবং সেল থেকে তিনি নিজে কত এক্সপেন্স করেছেন সেই এক্সপেন্সের টাকা এবং তার নিজস্ব পাওনা কমিশন কত সেটা বাদ দেবেন। বাদ দিয়ে নেট পেয়েবিল কত বার করবেন। যদি উনি কখনো অ্যাডভান্স কিছু পেমেন্ট করে থাকেন সেই অ্যাডভান্সটাও বাদ দেবেন। বাদ দিয়ে একেবারে নেট পেয়েবিল কত ফিগার বার করবেন। এরকম একটা স্টেটমেন্ট উনি কনসাইনারের কাছে পাঠান। এই স্টেটমেন্টটাকে বলা হয় অ্যাকাউন্ট সেল বা অ্যাকাউন্টস অফ সেল, সংক্ষেপে বলা হয় A/S। 3 নম্বর হচ্ছে ডেল কেডিআর কমিশন। 3 নম্বর হচ্ছে ডেল কেডিআর কমিশন, DELCREDERE, ডেল কেডিআর DERE, ডেল কেডিআর কমিশন। নর্মাল কমিশন ছাড়াও অনেক সময় কনসাইনিকে আর একটা এক্সট্রা কমিশন দেয়া থাকে। কমিশনটার নাম হচ্ছে ডেল কেডিআর কমিশন। এই ডেল কেডিআর কমিশনটার মানে হচ্ছে যদি কনসাইনি কোনো প্রোডাক্ট ধারে বিক্রি করে থাকেন, তাহলে সেই ধারে বিক্রি করলে সেই পার্টির থেকে টাকা আদায় হোক ছাই না হোক, কনসাইনর সেই দিকে কোনো লক্ষ্য রাখবেন না। তিনি যত ক্যাশে অথবা ক্রেডিটে বিক্রি করেছেন পুরো টাকাটাই কনসাইনির কাছে ক্লেম করবেন। এবার টাকা আদায় করা না করা সেটা কনসাইনির নিজস্ব ব্যাপার, করতে পারলে করবে, না করতে পারলে না করবে।
তার জন্য তাকে এক্সট্রা একটা কমিশন দেওয়া হয়। এই কমিশনটার নাম হচ্ছে ডেলকেডিয়ার কমিশন। আমাদের এই ডেলকেডিয়ার কমিশনের উপর পরীক্ষায় কিন্তু অঙ্ক থাকবে, সেখানে বলে দেওয়া হবে কনসাইনিকে ডেলকেডিয়ার কমিশনও দেওয়া হচ্ছে, আবার ব্যাড ডেটও ইনকার করছে। ব্যাড ডেট মানে হচ্ছে ধারে বিক্রি করা হয়েছে, কনসাইনি টাকা আদায় করতে পারছে না। আমাদের বাচ্চারা মানে স্টুডেন্টরা পরীক্ষা হলে ওই ব্যাড ডেটের ট্রিটমেন্ট করে ফেলবে। অর্থাৎ যেহেতু এখানে ডেলকেডিয়ার কমিশন তাকে দেওয়া হচ্ছে, সেখানে টাকা আদায় হোক চাই না হোক তাতে কনসাইনির কিচ্ছু আসে যায় না, কনসাইনরের কিচ্ছু আসে যায় না, সে পুরো টাকা কনসাইনির কাছ থেকে রিয়েলাইজ করবে। এই কারণেই তাকে ডেলকেডিয়ার কমিশনটায় দেওয়া হয়েছে। নেক্সট হচ্ছে 4 নম্বর এক্সপেন্স। এক্সপেন্স মূলত দু রকমের, একটা হচ্ছে নন রেকারিং, একটা হচ্ছে রেকারিং। নন রেকারিং নামটা থেকেই তোমরা বুঝতে পারছো যে খরচটা বারবার হবে না, অর্থাৎ একবারই হবে। আর রেকারিং মানে হচ্ছে যেটা বারংবার হবে বা বারবার হবে। আমরা প্রধানত ধরে রাখি কনসাইনরের সমস্ত খরচগুলোই হচ্ছে নন রেকারিং, আর কনসাইনির খরচগুলো কিছু থাকবে রেকারিং, কিছু থাকবে নন রেকারিং। যেমন কনসাইনরের কতকগুলো খরচের উদাহরণ আমি তোমাকে দিচ্ছি। প্যাকিং চার্জেস, লরি ভাড়া, রেলওয়ে ভাড়া, মালগুলো পাঠানোর সময় যে ইন্স্যুরেন্স করা হচ্ছে তার ইন্স্যুরেন্স প্রিমিয়াম, আমরা মাল যদি আমাদের দেশ থেকে অন্য দেশে পাঠাই তাহলে আমাদেরকে যে এক্সাইজ ডিউটি দিতে হয়, এই সমস্ত খরচগুলো একবারই মাত্র করতে হয়। এই খরচগুলো হচ্ছে নন রেকারিং খরচের এক্সাম্পল। ঠিক রেকারিং খরচের এক্সাম্পল হচ্ছে যে খরচগুলো বারবার হবে। যেমন ধরো কনসাইনি তার মাল বিক্রি করার জন্য কিছু অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছেন, যেটা বারবার করতে হবে। তিনি একজন সেলসম্যান অ্যাপয়েন্ট করেছেন, তাকে মাইনে দিতে হবে, কমিশন দিতে হবে। প্রোডাক্টগুলোকে যে গোডাউনে রেখেছেন, গোডাউনের মাসে মাসে ভাড়া দিতে হবে। এই সমস্ত ভাড়াগুলো হচ্ছে রেকারিং। এই সমস্ত খরচ ছাড়াও তিনি আরও অন্য জাতীয় খরচ করেন। যেমন ধরো মালগুলো যখন রেলওয়ে থেকে তার গোডাউনে নিয়ে যাচ্ছেন, একবারই মাত্র টেম্পু ভাড়া দিচ্ছেন, একবারই মাত্র মালগুলো রেলওয়ে থেকে নামাচ্ছেন এবং টেম্পু থেকে নামিয়ে তিনি গোডাউনে ঢুকাচ্ছেন। এগুলো হচ্ছে নন রেকারিং খরচ। অর্থাৎ খরচ কিছু রেকারিং এবং নন রেকারিং এই দু ভাগে ভাগ করা যায়। এখন তোমাদের মনে প্রশ্নই জাগতে পারে যে রেকারিং নন রেকারিং, রেকারিং নন রেকারিং এই রকম দুটো ভাগ করার মতলবটা কি আছে, এর কারণটা কি আছে? কারণ তো একটা আছেই, তা নাহলে আমরা এই কথাগুলো বলবো কেন? কারণ আমরা যে প্রোডাক্ট পাঠিয়েছি সব প্রোডাক্টই যে একবারই সেল হয়ে যাবে এমন কোনো কথা নেই। কিছু মাল হয়তো আমাদের আনসোল্ড অবস্থায় পড়ে থাকবে। সেই ক্লোজিং স্টকের ভ্যালুয়েশন যখন আমরা করতে যাব, তখন যে পরিমাণ ক্লোজিং স্টক আমাদের হাতে পড়ে থাকছে সেই প্রোডাক্টটার মধ্যে কেবলমাত্র, আবার আমি বলছি, যে ক্লোজিং স্টকটা আমাদের পড়ে থাকছে অবিকৃত অবস্থায়, সেই প্রোডাক্টের মধ্যে কেবলমাত্র নন রেকারিং কস্টের প্রপোর্শনেট অংশ যোগ করে তার ভ্যালু যত হবে সেই ভ্যালুটাই আমাদের ক্লোজিং স্টকের ভ্যালু যোগ হিসাবে ধরতে হবে। রেকারিংকে আমরা কখনোই ধরবো না। এখন প্রশ্ন হচ্ছে তার তো একটা কস্ট বেরোবেই। আমাদের অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডেরও অনেক কথা আছে বা আরও অনেক কথা আছে, তাহলে আমরা কিভাবে যাব? আমাদের অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডই বলো বা আমাদের বিভিন্ন অ্যাকাউন্ট স্ট্যান্ডের মধ্যে বিভিন্ন মতভেদ রয়েছে, তাদের মতভেদের সাথে কম্প্রোমাইজ করে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডের কথা মনে রেখে, আমাদের সিএ ইনস্টিটিউশনের ডিসিশনকে মনে রেখে আমাদেরকে যে আর.এন. কার্টার এই মতামত দিয়ে গেছেন, যেটা সিএ ইনস্টিটিউশন তাকে সাপোর্ট করেছেন, আমরা সেটাই বলবো। বলছে তুমি প্রথমে ক্লোজিং স্টকের কস্ট ক্যালকুলেশন করো, তারপর ওই প্রোডাক্টটার মার্কেটের ভ্যালু কত তুমি ক্যালকুলেশন করো। এই দুটোর মধ্যে যেটার ভ্যালু কম সেটাকেই তুমি ক্লোজিং স্টকের ভ্যালু হিসেবে ধরো এবং সেটাকেই তুমি কনসাইনমেন্টের ক্রেডিট দিকে লেখো। এই কারণে আমাদের রেকারিং নন রেকারিংয়ের দরকার আছে। শুধু এই কারণেই বলবো কেন, আমাদের এক জায়গা থেকে আর এক জায়গায় মাল পাঠাতে গেলে অনেক সময় আমাদের মাল রাস্তাঘাটে দুর্ঘটনা ঘটতেই পারে, অ্যাক্সিডেন্ট ঘটতেই পারে এবং সেখানে আমাদের অনেক প্রোডাক্ট হয়তো নষ্ট হতে পারে,
কিছু আংশিক নষ্ট হতে পারে, কিছু বেশি নষ্ট হতে পারে, কিছু ফুল ড্যামেজ হয়ে যেতে পারে। তাহলে সেক্ষেত্রে যে প্রোডাক্টটা আমার ড্যামেজ হয়ে গেল তার ভ্যালুটা কত, সেখানেও আমাদের তার ভ্যালুয়েশন করতে গেলে যত ইউনিট আমার প্রোডাক্ট নষ্ট হলো তার সাথে প্রপোর্শনেট নন রেকারিং এক্সপেন্স যোগ করে তার কস্ট বের করতে হবে। এবং সেই কস্টটা বের করার পর যদি আমাদের ইনসিওর করা থাকে তাহলে আমরা ইনসিওর কোম্পানির কাছ থেকে ক্লেম করব এবং তার ফলে আমাদের অ্যাক্সিডেন্টাল লসের কীরকম কী ট্রিটমেন্ট হয় না হয় সেটা আমরা পরে বলবো। সুতরাং তোমরা বুঝতেই পারছো রেকারিং এবং নন রেকারিংয়ের একটা আমাদের প্রয়োজনীয়তা রয়েছে। এখন আমি তোমাদেরকে সংক্ষেপে একেবারে অল্প 1-2 মিনিটের মধ্যে একটা কথা বলবো যে কনসাইনমেন্টের অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট কত রকমের হয়। যখন কনসাইনির কাছে প্রোডাক্ট পাঠায় তখন পাঠাতেই পারে অ্যাকাউন্টসের মধ্যে প্রোডাক্টের অ্যাট কস্ট প্রাইস, মানে প্রোডাক্টের যা কস্ট সেটাই লিখে পাঠিয়ে দিতে পারেন। তখন সেই মেথডে যখন আমরা অঙ্ক করব মেথডটার নাম হচ্ছে কস্ট প্রাইস মেথড। আবার কখনো কখনো কনসাইনর প্রোডাক্টটার কস্ট না জানিয়ে তার উপর একটা লোড দিয়ে দেয়, লোড দিয়ে লোডিং প্রাইসে কনসাইনির কাছে প্রোডাক্টটা পাঠায়। অর্থাৎ কনসাইনি জানতে পারে না এই প্রোডাক্টটার দাম কত, এই তখন আমরা লোডিং প্রাইস নিয়ে অঙ্ক করব। তো তখন সেই মেথডটার নাম হচ্ছে লোডেড প্রাইস মেথড বা ইনভয়েস প্রাইস মেথড। আমাদের এই দুটো প্রাইস মেথডেই আমরা অঙ্ক ধীরে ধীরে শিখব। দেখো আমরা আগামী দিনে প্রথমে আমরা কস্ট প্রাইস মেথড এবং পরে লোডিং প্রাইস মেথডে অঙ্ক কী করে করতে হয় সেটা দেখাবো। বুঝতে পেরেছো? আজকে আমরা কনসাইনমেন্টের উপর একটা ইন্ট্রোডাকশান করলাম। আগামী দিনে আমরা সরাসরি কনসাইনমেন্টের একটা প্রবলেমের মধ্যে ঢুকবো। এই প্রবলেম যাতে তোমরা দেখতে ভুলো না এবং তোমরা যাতে মিস না করো তার জন্য তোমাদেরকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখতে হবে। আজকের ইন্ট্রোডাকশান সম্পর্কে তোমাদের যদি কোনো কোয়ারি বা প্রশ্ন থাকে তোমরা অবশ্যই আমাকে আমার টেলিগ্রাম গ্রুপে জানাও। আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমার চ্যানেল ডেসক্রিপশান এবং ভিডিও ডেসক্রিপশানে আছে।